গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমাদের কততম ক্লাস? 5th নাম্বার ক্লাস। চলো আমরা শুরু করে দিই। আমরা কোন অধ্যায়ে ছিলাম? 3rd নাম্বার চ্যাপ্টারে। আচ্ছা, আমরা গত ক্লাসে পদের উপকরণগুলো শেষ করেছি, 5টা শেষ করেছি, বাকিগুলো আমি পরে পড়াবো বলেছি। আজকে আমরা চলে যাব নতুন একটা টপিকসে এবং তোমরা এই প্রথম শুনবে। একটির নাম হচ্ছে ব্যাক্তার্থ, আর কি হচ্ছে জাতক। এই দুটো শব্দ আমরা ফার্স্ট ইয়ারে যতগুলো অধ্যায় পড়ব, ম্যাক্সিমাম অধ্যায়ে আমরা বারবার এই দুটো শব্দ আমাদের চলে আসবে। তাহলে সুতরাং এই দুটো বিষয় সম্পর্কে তোমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমেই চলে যাই, ব্যাক্তার্থ কাকে বলে। অবশ্যই মনে রাখবে এই দুটো শব্দ, এই দুটো বিষয় কার ক্ষেত্রে প্রযোজ্য হয়? পদের ক্ষেত্রে, অর্থাৎ একটা পদের দুটো দিক। আবার বলছি, পেজ নাম্বার হচ্ছে তোমাদের 50, পেজ নাম্বার 50 এবং 3.4। গতানুগতিক যুক্তিবিদ্যায় বা প্রচলিত যুক্তিবিদ্যায় পদের অর্থ ও যৌক্তিক মূল্যের দিক থেকে বিচার করলে দেখা যায় প্রত্যেকটি পদের দুটি দিক আছে। এক কথায় বলবে, যখন তোমাদের এমসিকিউতে আসবে একটা পদের কয়টা দিক, বলবে দুটি দিক। কি কি? পদের ব্যাক্তার্থ ও পদের জাতর্থ। পদের ব্যাক্তার্থকে কি বলা হয়? ডেনোটেশন। আবার বলছি, পদের এভাবে পড়বে, ভেঙে ভেঙে পড়বে, সিলেবাস ভাঙিয়ে, ডেনোটেশন। আর জাতর্থ হচ্ছে কনোটেশন। এভাবে ভেঙে ভেঙে পড়বে, স্পেলিং যেন ঠিক থাকে। আচ্ছা, ব্যাক্তার্থ কাকে বলে? প্রথমে সংজ্ঞাটা একটু কঠিন মনে হবে, তুমি কঠিন সংজ্ঞাটায় প্রথমে যাবে না। প্রথমে বলবে পদের ব্যাক্তার্থ হচ্ছে একটা পদের সংখ্যার দিক। আবার বলছি, পদের ব্যাক্তার্থ হচ্ছে একটা পদের সংখ্যার দিক। এক কথায় আর জাতর্থ হচ্ছে কোনো পদের অপরিহার্য এবং আবশ্যিক গুণ। মানে কেউ কেউ তোমরা শুধু লেখো পদের জাতর্থ হচ্ছে কোনো পদের গুণ। ব্যাক্তার্থে যখন ধরে ফেলো পদের সংখ্যার দিক, এটাকে শুধুমাত্র গুণের দিক বলবে না, বলবে কোন গুণ। গুণ তো একটা বিষয়, অনেক গুণ থাকতে পারে। অপরিহার্য বা আবশ্যিক, এই দুটো কথা লিখবে, বা অপরিহার্য এবং আবশ্যিক গুণ, মনে থাকবে। পদের ব্যাক্তার্থ হচ্ছে একটা পদের সংখ্যার দিক, আর পদের জাতর্থ হচ্ছে একটা পদের অপরিহার্য এবং আবশ্যিক গুণের দিক। এবং যখন সংজ্ঞা আসবে তখন তুমি বই থেকে বইয়ের সংজ্ঞাটা পড়বে। সংজ্ঞাটা হচ্ছে এমন যে, কোনো পদের ব্যাক্তার্থ বলতে ওই পদ একই অর্থে যে বস্তু বা বস্তুগুলোর উপর আরোপ করা হয় সেই বস্তু বা বস্তুগুলোকে বোঝায়। অর্থাৎ ব্যাক্তার্থ হচ্ছে পদের ব্যাপনার দিক। ব্যাপনা কথাটার দরকার নেই, পদের সংখ্যার দিককে ওই পদের ব্যাক্তার্থ বলে। যে সকল বস্তু বা ব্যক্তির সমষ্টি হচ্ছে পদটির ব্যাক্তার্থ। অর্থাৎ পরিমাণগত দিক থেকে একটি পদ যে সকল বস্তু বা ব্যক্তির উপর প্রযোজ্য হয়। যেমন
আমি সহজ কথা বলি, মানুষ পদের ব্যাক্তার্থ হচ্ছে, এখান থেকে আমি ব্যাক্তার্থটা আলোচনা করি। মানুষ পদের ব্যাক্তার্থ হচ্ছে সব মানুষ। এই ওয়ার্ডটা সবসময় মনে রাখবে। আবার বলছি, মানুষ পদের ব্যাক্তার্থ কি? সব মানুষ। অর্থাৎ এখানে সব মানুষ বলতে কিন্তু আমরা পৃথিবীর সব মানুষকে বোঝাচ্ছি। কখন থেকে? একেবারে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সবসময় মনে রাখবে। তাহলে তোমাকে যদি এমসিকিউতে দেয় যে মানুষ পদের ব্যাক্তার্থ কি, তুমি এক কথায় বলবে সব মানুষ। এখানে সব মানুষ বলতে কি বোঝায়? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পৃথিবীর সব মানুষকে বোঝায়। ক্লিয়ার? তাহলে ব্যাক্তার্থ কি হচ্ছে? একটা পদ যে অর্থে, তখন বইতে যখন অর্থাৎ দিয়ে লেখা আছে সেই কথাগুলো আগে পড়ো। অর্থাৎ দিয়ে লেখা আছে যে বস্তু বা ব্যাখ্যার্থ হচ্ছে সেই বিষয় যে পরিমাণগত দিক থেকে একটি পদ যে সকল ব্যক্তি বা বস্তুর উপর প্রযোজ্য, অর্থাৎ পরিমাণের দিক থেকে একটা পদ, এই পদটা যে বস্তু বা বিষয়ের উপর প্রযোজ্য হয় সে সকল ব্যক্তি বা বস্তুর সমষ্টি হচ্ছে। মানে এখানে তো আমি ব্যক্তি বলেছি, তাহলে সেই ব্যক্তির সমষ্টি। সমষ্টি কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর কঠিন যদি মনে হয় এক কথায় বর্তমানে করে ফেলো, ব্যাখ্যার্থ হচ্ছে একটা পদের সংখ্যার দিক, সমস্ত সংখ্যা, অতীত, বর্তমান, ভবিষ্যতের সংখ্যা। আমার ভাষায় এটা সহজে, ঠিক আছে? যেমন মানুষ পদের একটা ওয়ার্ডে এখন মনে রাখো, বা দার্শনিক যদি বলে, দার্শনিক পদের ব্যাখ্যার্থ বললাম, তখন তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় দার্শনিক পদের ব্যাখ্যার্থ, তুমি বলবে যে পৃথিবীর সৃষ্টির পর থেকে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যত দার্শনিক আছে, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটে ওয়ার্ড লিখে দেবে। সব দার্শনিককে বোঝায়। যদি ব্যাখ্যা চায়, আর যদি ব্যাখ্যা না চায়, দার্শনিক পদের ব্যাখ্যার্থকেই বলবে সব দার্শনিক। শেষ। এখানে সব বলতে ব্র্যাকেটে লিখবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তখন টিচার বুঝে যাবে। আচ্ছা, এখানে তিনটা দেওয়া আছে, তোমরা পড়ে ফেলবে। দার্শনিক দেওয়া আছে, মানুষ দেওয়া আছে, ত্রিভুজ আছে। আর ত্রিভুজে যদি বলে ত্রিভুজ পদের ব্যাখ্যার্থ লিখো, তুমি বলবে সব ত্রিভুজ, ব্র্যাকেটে দিয়ে দেবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে ব্যাখ্যার্থটা কি? আমরা অলরেডি ব্যাখ্যার্থটা বুঝতে পেরেছি। ব্যাখ্যার্থ হচ্ছে একটা পদের সংখ্যার দিক। সংজ্ঞাটা আমরা সবার শেষে মুখস্থ করব। আগে বুঝে বুঝে নিয়মগুলো পড়বো। প্রথমে সংজ্ঞা পড়ব, তারপর উদাহরণটা পড়বো। উদাহরণ তো পড়েই ফেলেছি। মানুষ পদের ব্যাখ্যার্থ সব মানুষ, বা ত্রিভুজ পদের ব্যাখ্যার্থ সব ত্রিভুজ। আর ব্র্যাকেটে থাকবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ক্লিয়ার? ব্যাখ্যার্থ বা ডেনোটেশন। এখন আমি চলে যাব কনোটেশনে, অর্থাৎ জাতর্থে। জাতর্থ কাকে বলে? আমি মাঝখান থেকে পড়ছি, পেজ নাম্বার 50। জাতর্থ দেখো, জাতর্থ হচ্ছে কোনো পদের গুণের দিক, তোমাদের বইতে লেখা আছে, তুমি এখানে লাগিয়ে দিবে। গুণের দিক থেকে একটি পদ যে ব্যক্তি বা বস্তুর উপর আবশ্যিক ও সাধারণ গুণকে বোঝায় তাকে ওই পদের জাতর্থ বলে। যেমন মানুষ পদের জাতর্থ হলো বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি, আর দার্শনিক পদের জাতর্থ হলো বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি ও জ্ঞানানুরাগ। অর্থাৎ জাতর্থ হলো কোনো পদের মৌলিক গুণ বা অনিবার্য গুণ, যে মৌলিক ও সাধারণ গুণ ছাড়া ওই পদ প্রতিষ্ঠিত হয় না। যেমন ত্রিভুজ পদের জাতর্থ হলো ত্রিভুজের তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, অর্থাৎ তিনটি বাহু দ্বারা আবদ্ধ বিষয় হলো ত্রিভুজ। আচ্ছা, আমরা এত ডিটেলসে না গিয়ে আমি জাস্ট মানুষটাই বোঝাই যে গুণ বা গুণাবলী কোনো শ্রেণীর সকল বস্তুতে বর্তমান থাকে তাকে ওই শ্রেণীবাচক পদের জাতর্থ বলে। জাতর্থ হচ্ছে এক কথায় বলতে কোনো পদের অপরিহার্য এবং আবশ্যিক গুণ। এখানে যেমন ব্যাখ্যার্থটা দেখালাম, আমি জাতর্থ বলছি। মানুষ পদের জাতর্থ হচ্ছে মানুষ পদের জাতর্থ জৈব বৃত্তি প্লাস আচ্ছা, খেয়াল করতো প্রত্যেকটা মানুষের মধ্যে জৈববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি আছে, তাই না? জৈববৃত্তি কি? ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, এগুলো হচ্ছে
জরুরবৃত্তি। প্রত্যেকটা পশু পাখিরও যেমন আছে, মানুষেরও আছে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা। আর বুদ্ধিবৃত্তি মানুষ অন্যান্য প্রাণী থেকে কেন আলাদা? যে গুণের জন্য, কি গুণের জন্য? বুদ্ধির জন্য। তাহলে এই দুটো হচ্ছে মানুষের অপরিহার্য গুণ, জরুরবৃত্তি আর বুদ্ধিবৃত্তি। তাহলে এমসিকিউতে যদি তোমাদের আসে জরুরবৃত্তি আর বুদ্ধিবৃত্তি কি, তুমি বলে মানুষ পদের জাতত্ব। এক কথায় মনে না থাকলে এই দুটার সংজ্ঞা এভাবে পড়বে, পরে ডিটেলসটা বই থেকে পড়বে। আচ্ছা, এখন একটি কথা হচ্ছে, কোনো কোনো যুক্তিবিদ দুই দিক থেকে জাতত্বকে গ্রহণ করেছেন। একটি হচ্ছে আত্মগত আর একটি হচ্ছে বস্তুগত। আত্মগত জাতত্ব, আত্মগত বস্তুগত। আমি আর জাতত্ব লিখলাম না, জাতত্ব। কোনো কোনো যুক্তিবিদ জাতত্বকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে আত্মগত আর একটা হচ্ছে বস্তুগত। কোনো পদ ব্যবহার করার সময় ব্যবহারকারীর মনে ওই পদটির যেসব গুণের কথা উদয় হয় সেই গুণ হলো ওই পদের জাতত্ব। অর্থাৎ এই জাতত্বকে আত্মগত জাতত্ব বলে। এ কথার অর্থ হচ্ছে, ধরো আমি কোনো একটু চিন্তা করছি, একটা বিষয় চিন্তা করছি, ধরো কমলা লেবুর কথা। কমলা লেবু চিন্তা করতে গিয়ে আমার চোখের সামনে ভাসছে কমলা লেবুর কালারটা হচ্ছে একটু হলুদ হলুদ রঙের বা কমলা কালারের, তারপর সেটা কি একটু মিষ্টি, এটার মধ্যে ভাগ ভাগ এর কোষ থাকে, তারপর ছিঁড়ে খেতে হয়। এই যে কমলা বলছে যে কোনো বস্তু বা বিষয় সম্পর্কে যখন আমি আলোচনা করি, আলোচনাকারী বা ব্যবহারকারীর মনে যে গুণের উদ্রেক হয়, অর্থাৎ আত্মগত জাতত্ব হচ্ছে ব্যক্তির মনের উপরে যে গুণগুলো আরোপ করা হয়। বা ধরো মানুষ সম্পর্কে তুমি আলোচনা করতে গিয়ে তোমার কারো কারো মানুষ সম্পর্কে খুব ভালো ধারণা, তাহলে ওই গুণটা ওই ব্যক্তির উপর ডিপেন্ড করছে। আবার কারো কারো মানুষ সম্পর্কে খুব ভালো ধারণা নয়, খারাপ ধারণা। তাহলে প্রত্যেকটা অর্থাৎ ব্যবহারকারীর মনের মধ্যে যে গুণগুলোর উদ্রেক হয় সেটাই হচ্ছে আত্মগত জাতত্ব। এটা বস্তুর উপর ডিপেন্ড করে না। যা যখন কোনো গুণ, আমি আবারও বলছি, যখন কোনো গুণ ব্যবহারকারীর মনের মধ্যে যে গুণগুলো উদ্রেক হয়, কোনো বস্তু সম্পর্কে চিন্তা করতে গিয়ে আমার যে গুণের উদ্রেক হবে ব্যক্তিভেদে সবার ক্ষেত্রে সেরকম গুণের উদ্রেক নাও হতে পারে, বিভিন্ন রকমের হবে। তাই এটাকে বলা হয় আত্মগত, অর্থাৎ ব্যক্তির মনের মধ্যে বা আত্মার মধ্যে যে গুণগুলোর উদ্রেক হয় সেগুলোই হচ্ছে আত্মগত জাতত্ব। কি? আর বস্তুগত জাতত্ব হচ্ছে বস্তুর মধ্যে যে গুণগুলো বিদ্যমান। যেমন তোমাকে যদি বলা হয় ত্রিভুজ, তুমি অটোমেটিকলি ত্রিভুজ করলে তিনটা বাহু দ্বারা আবদ্ধ, অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহু থাকতে হবে। তোমাকে নিশ্চয়ই ত্রিভুজ করলে তুমি চতুর্ভুজ মনে করবে না, একটা টেবিলের কথা চিন্তা করবে না। তোমাকে যদি বলা হয় একটা ডিম, তখন তুমি ওভাল শেপ ডিমের কথা চিন্তা করবে, নিশ্চয়ই স্কোয়ার কোনো কিছুর কথা চিন্তা করবে না। অর্থাৎ বস্তুর মধ্যে যে গুণগুলো বিদ্যমান সেটাকেই বলা হয় বস্তুগত জাতত্ব। বুঝতে পেরেছি আমি? তবে আমরা যুক্তিবিদ্যায় আত্মগত জাতত্বও নিব না, বস্তুগত জাতত্বও নিব না। এখানে তোমাদের একটা এমসিকিউ কোশ্চেন আসবে, রোমান সংখ্যা দিয়ে বলবে জাতত্ব কাকে বলে। আত্মগত বলবে, বস্তুগত বলবে, আর একটা বলবে যৌক্তিক বা নৈয়ায়িক। তোমরা অবশ্যই যৌক্তিকের জায়গায় টিক দিবে। যুক্তিবিদ্যায় আমরা যৌক্তিক জাতত্বকে গ্রহণ করব। আর যৌক্তিক জাতত্ব কি? কোনো বস্তুর বা ব্যক্তির অপরিহার্য ও আবশ্যিক গুণ। ক্লিয়ার? আত্মগত বস্তুগত কথাটা আসবে। আত্মগত হচ্ছে ব্যক্তির আত্মার উপরে ডিপেন্ড, আর বস্তুগত হচ্ছে বস্তুর মধ্যে যে গুণগুলো বিদ্যমান। ক্লিয়ার? এই দুটো যুক্তিবিদ্যায় গ্রহণযোগ্য না। যুক্তিবিদ্যায় গ্রহণযোগ্য হচ্ছে যৌক্তিক বা নৈয়ায়িক যে গুণগুলো, আর সেই গুণগুলো হচ্ছে একটা কোনো পদের অপরিহার্য এবং আবশ্যিক গুণ। ব্যক্তার্থ এবং জাতর্থ কাকে বলে? এখন দেখব ব্যক্তার্থ জাতর্থ হ্রাস বৃদ্ধির নিয়ম। অর্থাৎ পদের তোমাদের কোশ্চেনটা হবে এরকম, ব্যক্তার্থ এবং জাতর্থের হ্রাস বৃদ্ধি সম্পর্কে যা জানো লিখো। মনে রাখবে পদের ব্যক্তার্থ ও জাতর্থের হ্রাস বৃদ্ধি হচ্ছে বিপরীতমুখী, অর্থাৎ একটি বাড়লে অপরটি কমবে বা একটি কমলে আরেকটি বাড়বে। তাহলে হ্রাস বৃদ্ধির সম্পর্ক কি? বিপরীতমুখী। কোশ্চেন হবে এটি কি একমুখী? না। আচ্ছা, প্রথমে যদি
হ্রাস বৃদ্ধি বিপরীতমুখী হয়, আমি বই থেকে পরে পড়াচ্ছি, আগে প্রথমে ব্রেন একটু ফেলে নাও। এটাকে ইংরেজিতে বলা হয় কি, ল অফ ইনভার্স ভ্যারিয়েশন অফ ডেনোটেশন অ্যান্ড কনোটেশন। আমি লিখলাম, আচ্ছা, ল অফ ইনভার্স variation of denotation and connotation. এটা হচ্ছে থিওরিটা। এখন এই হ্রাস বৃদ্ধির নিয়মটা আমি বলছি কি, ব্যাক্তার্থ একটি বাড়লে এটা হচ্ছে বিপরীতমুখী। হ্রাস বৃদ্ধির নিয়মটা কি হচ্ছে, বিপরীতমুখী, মনে রাখবে, নট একমুখী। অর্থাৎ একটি বাড়লে একটি কমবে, একটি কমলে একটি বাড়বে। পেজ নাম্বারটা হচ্ছে 51। আমরা আজকে জাস্ট পয়েন্টসগুলো পড়ব, আর নেক্সট ক্লাসে আমরা ডিটেলস পড়ব। এক নাম্বার, হ্রাস বৃদ্ধির নিয়মটা লিখছি। নিয়ম: যদি কোনো পদের ব্রেনে ফেলে দাও, ব্যাক্তার্থ থেকে শুরু করব। যদি কোনো পদের ব্যাক্তর্থ বাড়ে, তুমি জাস্ট, আমি তো তোমাকে আগেই শিখিয়ে দিয়েছি, একটু টেকনিকটা মানে লজিকে খুব মনোযোগী হতে হবে। তোমাকে বলেছি একটা বাড়লে একটা কমে, তাহলে তুমি যদি ব্যাক্তার্থ বাড়ে থেকে পড়ো, তাহলে তোমার অটোমেটিকলি কী কমবে, জাতর্থ কমবে। একটা অংশ মুখস্থ করলে পরের অংশটা তুমি লিখতে পারবে। যদি কোনো পদের ব্যাক্তার্থ বাড়ে, তাহলে জাতর্থ কমে। আচ্ছা, তাহলে তার জাতর্থ কমে আছে, জাতর্থ কমে। 2 নাম্বার, সাপোজ ধরো তুমি 2 নাম্বার, আমি একটি সহজ টেকনিক শিখিয়ে দিই তোমাদের। 4 নাম্বার, এখন তুমি একে যা লিখবে 4-এ তার বিপরীত থেকে লিখে ফেলো, তাহলে তোমার মুখস্থটা তাড়াতাড়ি হবে। মানে 1 নাম্বারকে তুমি লিখলে যদি কোনো পদের ব্যাক্তার্থ বাড়ে, জাতর্থ কমে লিখবে। 1-এর বিপরীত হতে 4। এখানে লেখো, যদি যদি বিপরীত হয়, তাহলে আমি আগে কি লিখবো, জাতর্থ। যদি কোনো পদের জাতর্থ কমে, তাহলে কি হবে, ব্যাক্তর্থ বাড়ে। তাই তো? আচ্ছা, তুমি শুরু করেছো ব্যাক্তার্থ বাড়ি দিয়ে, তাহলে দ্বিতীয়টা লেখো কি, আমি পুরাটা লিখলাম না, এইভাবে লিখলাম, যদি কোনো পদের ব্যাক্তার্থ কমে। আবারও বলছি, বাড়ি দিয়ে, ব্যাক্তার্থ বাড়ি দিয়ে শুরু করেছিলে, এখানে লিখবে যদি কোনো পদের ব্যাক্তার্থ কমে। তাহলে কি হবে, অটোমেটিকলি বলো তো, ব্যাক্তার্থ কমলে কি হবে, জাতর্থ বাড়ে। 1-এর বিপরীত হবে 4, 2-এর বিপরীত হবে 3। তাহলে এটা যদি বিপরীত হয়, তাহলে এখান থেকে আমি লিখি, যদি কোনো পদের জাতর্থ বাড়ে, তাহলে কি কমবে, এটা বিপরীত, ব্যাক্তর্থ কমে। বুঝতে পেরেছি? যদি না বুঝতে পারি, বই থেকে আবার পড়বো, ঠিক আছে? তাহলে বই থেকে কি পড়বো, দেখো এইভাবে। তুমি ধরো ব্যাক্তার্থ বাড়ি দিয়ে শুরু করলে, যদি কোনো পদের, তাও যদি না লিখতে পারো, জাস্ট এখান থেকে লিখবে, পদের ব্যাক্তার্থ বাড়লে জাতর্থ কমে।
ব্যক্তার্থ বাড়ি দিয়ে শুরু করে, জাস্ট প্রথম লাইনটা মনে রাখো, ব্যক্তার্থ বাড়ি দিয়ে শুরু করলে, তাহলে দ্বিতীয়টা কী হবে, ব্যক্তার্থ কমে। আর একটা কমলে তো একটা বাড়বে, একটা বাড়লে একটা, এটা পরের অংশটা তুমি নিজেই লিখতে পারবে। ব্যক্তার্থ বাড়ি দিয়ে শুরু করলে দ্বিতীয়টা হবে ব্যক্তার্থ কমে, তৃতীয়টা যদি জাতার্থ বাড়ো হয়, চতুর্থটা হবে জাতার্থ কমে। পরের অংশটা অটোমেটিক তুমি নিজে লিখতে পারবে। এটা মুখস্থ না, এটা লিখে করবে, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমরা কি করব, এগুলোর ব্যাখ্যাগুলো করব। আমি তোমাদের গণিতের মতো করে শিখিয়ে দিব যে কিভাবে যোগ করলে বাড়বে, কিভাবে মাইনাস করলে কমবে, আর ব্যাখ্যাগুলো পড়বে তোমরা। আর অবশ্যই বলছি, একটা করে ব্যাখ্যা করবে আর একটা করে খাতায় লিখবে। যদি না বোঝো কমেন্টস করবে, ঠিক আছে? যতটুকু আমি পড়িয়েছি আজকে নিশ্চয়ই মনে আছে। পদের তৃতীয় অধ্যায় বাক্য বচন থেকে শুরু করে পদের ব্যক্তার্থ যথার্থ পড়িয়েছি, এবং ব্যক্তার্থ যথার্থ রাসবৃদ্ধির নিয়মটি জাস্ট আমরা শুরু করলাম, নেক্সট ক্লাসে শেষ করে দেবো। ভালো থাকো তোমরা, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।